নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের স্বাগত। আজ আপনারা শুনবেন প্রফুল্ল রায়ের লেখা একটি গল্প। আজকের গল্প বেলা শেষে। বিশাল পার্কটাকে ঘিরে চোখ ধাঁধানো উঁচু উঁচু অগুনতি বাড়ি। সেগুলোর বয়স ৮-১০ বছরের বেশি হবে না। পুরনো বাড়িও কিছু আছে, এগুলোও বেশ ছিমছাম। ২-৪ বছর পর পর সারিয়ে টারিয়ে নিয়মিত রং টং করা হয়, মনে হয় একেবারে নতুন ঝকঝকে। দক্ষিণ কলকাতার এই এলাকাটা খুবই নিরিবিলি, কোথাও আবর্জনা জমে নেই। যেদিকে তাকানো যাক পরিষ্কার পরিচ্ছন্ন। বড় রাস্তা থেকে একটু দূরে, তাই গাড়ি টাড়ির উৎপাত কম। পোড়া গ্যাসোলিনের ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসে না। বায়ু দূষণ, শব্দ দূষণ নেই বললেই চলে। চারিদিকে ঘন সবুজ, প্রচুর গাছপালা। কলকাতা তো সারাক্ষণই উত্তেজনায় আক্রোশে টকবক করে ফুটছে। রোজই এখানে মিটিং, মিছিল, স্লোগান, তীব্র হইচই, ঘণ্টার পর ঘণ্টা ট্রাফিক জ্যাম। ভাবাই যায় না এই শহরের একধারে দ্বীপের মতো এমন শান্ত, চোখ জুড়ানো একটি ভূখণ্ড রয়েছে। এলাকাটার নাম ড্রিম গার্ডেন, স্বপ্নের উদ্যান। উঁচু স্তরের সফল প্রতিষ্ঠিত মানুষেরা ড্রিম গার্ডেনের বাসিন্দা। কেউ বড় মাপের সরকারি আমলা, কেউ মাল্টিন্যাশনাল কোম্পানির টপ এক্সিকিউটিভ, তাছাড়া ডাক্তার, অধ্যাপক, ব্যারিস্টার, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ইত্যাদি ইত্যাদি। ড্রিম গার্ডেনের ঠিক মাঝখানে মস্ত পার্কটা জুড়ে সবুজ জাজিম পাতা। একপাশে বাচ্চাদের খেলার রকমারি ব্যবস্থা আছে। সিমেন্টের ঘোড়া, উট, বাঘ এবং মস্ত একটা হাতি। সিঁড়ি দিয়ে হাতির পেটে ঢুকে ছেলেমেয়েরা স্লিপ কাটে, ছোট নাগরদোলায় পাক খায়। আছে তারের জালের ভেতর কত রকমের যে পাখি। বিরাট কাচের অ্যাকুরিয়ামে লাল, নীল, সবুজ, হলুদ নানা রঙের অজস্র মাছের খেলা। গোটা পার্ক ঘিরে পাথরে বাঁধানো রাস্তার ধারে বসার জন্য রং করা কাঠের বেঞ্চ, রয়েছে সারি সারি ল্যাম্পপোস্ট। রোজ বিকেলে পার্কে এসে ৭-৮ পাক হাঁটেন অমলেশ দত্ত রায়। একদমই নয়, ২ পাক ঘোরার পর কোনো একটা বেঞ্চে কিছুক্ষণ বিশ্রাম, তারপর ফের হাঁটা শুরু। জোরে জোরে নয়, মাঝারি স্পিডে। একবার হার্ট অ্যাটাক হয়ে গেছে। ডাক্তারের পরামর্শে এভাবেই তাকে হাঁটতে হয়। বিকেলের এই ভ্রমণটা অমলেশের স্বাস্থ্যের পক্ষে খুবই জরুরি। টাটকা বাতাস থেকে ফুসফুসে অক্সিজেন টানতে টানতে নিজেকে বেশ সতেজ লাগে তাঁর। মনে হয় জীবনী শক্তি আর একটু বাড়ল। সবে ৬০ পেরিয়েছেন। বাইরে থেকে দেখলে বোঝাই যায় না ভেতরে ভেতরে হৃদযন্ত্র কতটা কাহিল হয়ে পড়েছে। তার হাঁটা চলা, ঘুম, বিশ্রাম, ওষুধ খাওয়া সবই মেপে মেপে, ঘড়ির কাঁটা ধরে। দুর্গাপুজো, কালীপুজো, ভাইফোঁটা, এবারের মতো বছরের বড় উৎসবের ঋতু সবে শেষ হয়েছে। সময়টা কার্তিকে শেষাশেষি। দিন ছোট হচ্ছে, শুকনো বাতাসে হিম মিশতে শুরু করেছে। অন্যদিনের মতো আজও পার্কে ২ পাক দিয়ে একটু হাঁপিয়ে পড়েছিলেন অমলেশ। একটা বেঞ্চে বসে জোরে জোরে শ্বাস টানতে টানতে ক্লান্তিটা দূর হলো। এখন ৫:৩০ বাজে। সূর্য পশ্চিম দিকের উঁচু উঁচু বাড়িগুলোর ওধারে নেমে গেছে। চারিদিকের গাছের ছায়া দ্রুত লম্বা হচ্ছে। মরা মরা যে নিস্তেজ আলোটুকু এখনো রয়েছে, তার কতক্ষণ। খানিক পরেই ঝপ করে সন্ধে নেমে যাবে। অমলেশের পরনে ধবধবে পাজামা পাঞ্জাবির উপর হাত কাটা হালকা উলের সোয়েটার। এর মধ্যেই হেমন্তের বাতাস ঠান্ডা হয়ে গেছে। বেশ শীত শীত লাগছে। বড়জোর ২-১ সপ্তাহ। তারপর পাতলা সোয়েটারে হিম ঠেকানো যাবে না। তখন বিকেলে বেড়ানোর সময় শাল জড়িয়ে আসতে হবে। এই পার্কে শুধু ড্রিম গার্ডেনের বাসিন্দারাই নয়,
চারপাশের অন্য সব এলাকা থেকেও প্রচুর লোকজন সকাল বিকেল বেড়াতে আসে। স্বাস্থ্য সম্পর্কে মানুষ আজকাল অনেক বেশি সচেতন। কলকাতায় যাদের বয়স 40 পেরিয়েছে তাদের বেশিরভাগই ব্লাড প্রেশার আর ব্লাড সুগারে ভোগে। নিয়মিত দুবেলা হাঁটাহাঁটি তাদের পক্ষে ভীষণ উপকারী। হেমন্তের এই বিকেলে বয়স্ক পুরুষ এবং মহিলারা সমানে চক্কর দিচ্ছে। পার্কের ডান দিকের কোণা থেকে বাচ্চাদের কলকলানি ভেসে আসছিল। ফাঁকা জায়গা আর খেলার নানা রকম সরঞ্জাম পেয়ে তারা সমানে দাপাদাপি করে চলেছে। অলস চোখে মানুষজন দেখছিলেন অমলেশ। স্ত্রীর মৃত্যু হয়েছে বছর 7 আগে। ছেলে মেয়ে নেই। 1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাটে তার নিঃসঙ্গ বাঁধা ধরা জীবন। স্ট্রোকের কারণে 2-4 সপ্তাহের জন্য দূরে কোথাও যে বেরিয়ে টেরিয়ে আসবেন তারও উপায় নেই। ডাক্তার অনেকগুলো গণ্ডি টেনে দিয়েছেন। সারা দিনরাত তাকে ফ্ল্যাটেই কাটাতে হবে। বিকেলে শুধু 1 ঘন্টার জন্য পার্কে আসার অনুমতি পাওয়া গেছে। এই সময়টুকু এত মানুষকে কাছে পেয়ে তাদের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে কি ভালোই যে লাগে। একটু আনমনা হয়েছিলেন অমলেশ। হঠাৎ মনে হলো বেঞ্চের ওপাশটায় কেউ এসে বসেছে। মুখ ফেরাতেই চোখ পড়ল। একজন মহিলা, বয়স খুব সম্ভব 52-54, কিন্তু অতটা দেখায় না, বরং সামান্য চাপা হলেও ভারী সুশ্রী। মাথায় নিবিড় কালো চুল, ফাঁকে ফাঁকে 2-4টে রূপোর তার, ঘন পলকে ঘেরা বড় বড় টানা চোখে গভীর শান্ত দৃষ্টি। এই বয়সেও শরীরে ভাঙন ধরেনি, পরিপূর্ণ নিটোল স্বাস্থ্য। ভরাট মুখ, ফুরফুরে পাতলা নাক, ঠোঁট সামান্য পুরু। শরীরে বয়সের ভার পড়েনি, অটুট মেদহীন চেহারা। আতিপাতি করে খুঁজলেও মসৃণ ত্বকে সূক্ষ্ম কোনো রেখা চোখে পড়বে বলে মনে হয় না। নাকে হীরের নাকছাবি, বাঁ হাতে সরু ব্যান্ডে দামি ওভাল শেপের ঘড়ি, ডান হাতে 2টি সোনার চুড়ি, গলায় সোনার চেনে বড় চুনি বসানো লকেট, পরনে হালকা হলুদ রঙের শাড়ি। সব মিলিয়ে হেমন্তের এই বেলা শেষে তাকে কেমন যেন অলৌকিক মনে হয়। মহিলার মুখটা চেনা চেনা লাগলো অমলেশের। একটু ভাবতেই খেয়াল হলো আগেও তাকে দেখেছেন, এবং এই পার্কেই। অগুনতি ভ্রমণকারীর মতো তিনিও এখানে বিকেলে বেড়াতে আসেন। সকালেও আসেন কিনা জানেন না, কেননা তখন অমলেশের বাইরে বেরোনো বারণ। মহিলাকে দেখলেও সেভাবে আগে তাকে লক্ষ্য করেননি। খুব সম্ভব 2-1 পাক ঘুরে মহিলা তার মতোই ক্লান্তি বোধ করেছেন, তাই বেঞ্চে বসে জিরিয়ে নিচ্ছেন। চোখাচোখি হতে মহিলা হাসলেন, বললেন, রোজ বিকেলে আপনাকে পার্কে বেড়াতে দেখি, আলাপ অবশ্য হয়নি। আমার নাম চারুলতা সেন। মহিলা অর্থাৎ চারুলতার মধ্যে কোনো রকম আড়ষ্টতা নেই, খুবই স্বচ্ছন্দ সাবলীল। প্রতি নমস্কার করে নিজের নাম জানিয়ে মৃদু হেসে অমলেশ বললেন, আমিও আপনাকে দেখেছি। চারুলতা বললেন, ব্লাড সুগার ধরা পড়েছে। ডাক্তার ওষুধ দিলেন না, বললেন সকাল বিকেল দুবেলা পার্কে 10 পাক করে ঘুরতে, ওটাই নাকি মেডিসিন। আমার অবশ্য সুগার নেই, হার্টের ট্রাবল। আমার ডাক্তার একবারই হাঁটতে বলেছেন। বিকেলে আমার পক্ষে হাঁটাটা যথেষ্ট নয়, সারাদিনে বেশ কটা ট্যাবলেটও খেতে হয়। একটু চুপচাপ। তারপর চারুলতা পার্কের বাইরে ডান দিকে দূরের একটা হাই রাইজ বিল্ডিংয়ের দিকে আঙুল বাড়িয়ে বললেন, আপনি তো ওই বাড়িটায় থাকেন, কি যেন নাম বাড়িটা? আকাশদ্বীপ। অমলেশ বেশ অবাকি হলেন। আপনি জানেন দেখছি। হ্যাঁ, আপনার ফ্ল্যাটে চাপা বলে যে মেয়েটা কবছর আগে রান্না করত, সে এখন আমার ফ্ল্যাটে কাজ নিয়েছে, তার কাছেই শুনেছি। সত্যি
চাপা বছর সাতেক আগে অমলেশের বাড়িতে রান্নার কাজ করত। বয়স কম। আচমকা একটা অটো ড্রাইভারকে বিয়ে করে দমদম না বাগুইয়াটি কোথায় যেন চলে যায়। যাবার সময় জানিয়েও যায়নি। তাই ভীষণ সমস্যায় পড়ে গিয়েছিলেন অমলেশ। আজকাল বিশ্বাসী কাজের লোক পাওয়া খুবই মুশকিল। চাপা চলে গেলে মাসখানেক খোঁজাখুঁজির পর শেষ পর্যন্ত একজনকে পাওয়া গিয়েছিল। মাঝবয়সী মালতী, বিধবা, দায়িত্ববোধ আছে, কামাই টামাই নেই, ঘড়ির কাঁটা ধরে দুবেলা এসে রেঁধে দিয়ে যায়। বছর দেড় দুই বাদে চাপার সেই বিয়ে কাটান ছাড়ান হয়ে যায়। ফের সে ড্রিম গার্ডেনের পেছন দিকের একটা বড় বস্তিতে বাপের কাছে ফিরে আসে। অমলেশের ফ্ল্যাটে কাজের জন্য এসেছিল। ততদিনে মালতীকে তিনি কাজে লাগিয়েছেন। চাপাকে তাই রাখা যায়নি। সে যে চারুলতার ফ্ল্যাটে চাকরি পেয়েছে সেটা জানা ছিল না। চারুলতা বললেন, আপনার স্ত্রী তো অনেকদিন অসুস্থ থাকার পর মারা গেছেন। শুনেছি খুবই কষ্ট পেয়েছেন। তার কণ্ঠস্বর একটু বিষণ্ণ শোনাল। আস্তে মাথা নাড়লেন অমলেশ। হ্যাঁ, খুবই কষ্ট পেয়েছে ললিতা। ললিতা যে অমলেশের স্ত্রী সেটা বুঝতে অসুবিধা হল না চারুলতার। বললেন, শুনেছি আপনি একলাই থাকেন। দেখা যাচ্ছে চাপার কাছ থেকে তার সম্পর্কে অনেক খবরই পেয়েছেন চারুলতা। হয়তো যে মানুষটি বিপত্নিক, প্রৌঢ়ত্বের সীমানা পেরুতে চলেছেন, তার প্রতি সহানুভূতি হয়ে থাকবে মহিলার। অমলেশ বললেন, ঠিকই শুনেছেন। স্ত্রীকে তো হারিয়েছি, আমার কোনো সন্তানও নেই। বলতে বলতে হঠাৎ খেয়াল হলো, মহিলা তার নারী নক্ষত্রের খবর রাখেন, অথচ বিকেলে বেড়াবার সময় আবছাভাবে চারুলতাকে দু চারবার দেখা ছাড়া তার সম্বন্ধে কিছুই জানেন না তিনি। এই বয়সেও চোখ টেনে রাখার মতো সুন্দর, সাজগোজে উগ্রতা নেই, রয়েছে স্নিগ্ধ রুচির ছাপ, সিঁথিতে সিঁদুর চোখে পড়ে না। মহিলা কি চিরকুমারী নাকি তার স্বামী মারা গেছেন? অবশ্য সিঁদুর না থাকায় স্পষ্ট করে কিছুই বোঝা যাচ্ছে না। আজকাল স্বামী জীবিত থাকলেও অনেকেই শাখা সিঁদুর বর্জন করেছে। ও দুটো বস্তু স্বামীর পরমায়ুর রক্ষা কবচ বলে তারা মানে না। চারুলতা সম্পর্কে অমলেশের কৌতূহল হচ্ছিল। একটু সংকোচের সুরে জিজ্ঞাসা করলেন, আপনি কোথায় থাকেন? পার্কের যে দিকটায় অমলেশদের আকাশদ্বীপ, তার উল্টো দিকে কোনাকুনি একটা হালকা সবুজ রঙের বাড়ি দেখিয়ে চারুলতা বললেন, ওই বিল্ডিংটায়, 3rd ফ্লোরে। বাড়িটার নাম জয় জয়ন্তী। বাড়িতে আর কে কে আছেন তা নিয়ে প্রশ্ন করলেন না অমলেশ। মনে হলো সেটা অশোভনই হবে। দিন প্রায় ফুরিয়ে এসেছে। চারিদিকে দ্রুত ঝাপসা হয়ে যাচ্ছে। এর মধ্যেই আশপাশের বাড়ির আলো তো বটেই, পার্কের ভেপার ল্যাম্পগুলো জ্বলে উঠেছে। বসে বসে প্রায় অচেনা একটি সুন্দরী মহিলার সঙ্গে গল্প করার মধ্যে যতই মাদকতা থাক, হৃদযন্ত্রটি সচল স্বাভাবিক রাখার কাজটা তার চাইতে অনেক বেশি জরুরি। অমলেশ উঠে পড়লেন। মৃদু হেসে বললেন, আমার আরও কয়েক পাক ঘোরা বাকি। আপনি তো রোজই আসেন, আবার দেখা হবে। হঠাৎ যেন মনে পড়ে গেল চারুলতার। তিনিও উঠে পড়লেন। আরে তাই তো, আমাকেও আর কয়েক পাক ঘুরতে হবে, চলি। অমলেশ যেদিকে গেলেন তার উল্টো দিকে গেলেন চারুলতা। কিন্তু পার্কটা পাক দিতে দিতে আরও কয়েকবার দুজনের দেখা হলো, কিন্তু কেউ কিছু বললেন না। যতবার দেখা হলো শুধু একটু হাসলেন। 8 পাক শেষ করতে করতে অন্ধকার আরও খানিকটা গাঢ় হয়েছে। অবশ্য চারিদিকে আলো রয়েছে অজস্র, তাই ততটা বোঝা যায় না। তবে হেমন্তের হাওয়া ঝপ করে আরও অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। বেশ শীত শীত লাগছে।
আজকের মতো ভ্রমণের রুটিনটা শেষ। পার্ক থেকে বেরুবার সময় একবার এধারে ওধারে তাকালেন অমলেশ, কিন্তু চারুলতাকে কোথাও দেখা গেল না। আকাশদ্বীপে সিকিউরিটির বেশ কড়াকড়ি। গেটের কাছে তো বটেই, বিশাল হাই রাইজটা ঘিরে কয়েকজন গার্ড সারাক্ষণই পাহারা দেয়। 3 শিফটে তাদের ডিউটি। আজকাল মাল্টি স্টোরিড বিল্ডিংগুলোতে নানা রকম ক্রাইমের ঘটনা আকছার ঘটছে, খুন, ডাকাতি ইত্যাদি। তাই পাহারাদারি জোরালো ব্যবস্থা না করে উপায় নেই। আকাশদ্বীপের যারা স্থায়ী বাসিন্দা তাদের কথা আলাদা। বাইরের অচেনা লোক হুট করে এখানে ঢুকতে পারে না। কার পেটের ভেতর কি অভিসন্ধি রয়েছে মুখ দেখে তো বোঝা যায় না। অনেক জবাবদিহির পর গেটের পাহারাদার সন্তুষ্ট হলে তবেই এরা ভেতরে আসতে পারে। পার্কের বাইরের রাস্তা পেরিয়ে আকাশদ্বীপে চলে এলেন অমলেশ। যে মাঝবয়সী গার্ডটি গেটের কাছে টানটান দাঁড়িয়েছিল তাকে দেখে যান্ত্রিকভাবে একটু হাসল। অমলেশও হাসলেন। গ্রাউন্ড ফ্লোরটা জুড়ে শুধুই গাড়ি রাখার ব্যবস্থা। তার একধারে লিফট। অন্যমনস্কর মতো সেদিকে চলে গেলেন অমলেশ। চারুলতার সঙ্গে আজ হঠাৎই আলাপ। সামান্য, অতি সাধারণ 2-4টে কথা হয়েছে, খুবই সৌজন্যমূলক। অবশ্য চারুলতা তাঁর সম্বন্ধে অনেক খবরই রাখেন। বয়স্কার উপসী মহিলাটির মুখ, তার স্বচ্ছন্দ ব্যবহার, কথা বলার ভঙ্গি, হাসি, সব মিলিয়ে মৃদু সুগন্ধের মতো একটু ভালো লাগার রেশ মনের কোনো প্রান্তে যেন এখনো থেকে গেছে। লিফটে করে 5 তলায় উঠে চাবি দিয়ে দরজা খুলে ফ্ল্যাটে ঢুকলেন অমলেশ। সব ঘরে এবং মাঝখানে সাজানো গোছানো মস্ত ড্রয়িং কাম ডাইনিং হলে আলো জ্বলছে। রোজ বিকেলে অমলেশের পার্কে বেরুবার আগে আগেই চলে আসে মালতী। রুটি, তরকারি, খুব কম তেল মশলা দিয়ে চিকেনের পাতলা ঝোল করে সব হটকেসে রেখে দরজাটা বাইরে থেকে টেনে দিয়ে যায় সে। লকিং সিস্টেমে ওটা বন্ধ হয়ে যায়। অমলেশের ফ্ল্যাটে দুবেলার রান্না দুবেলাই হয়। ওবেলা মাছ, ডাল, পেঁপে কি উচ্ছে সেদ্ধ, শুক্তো ইত্যাদি। দুপুরে কি রাত্রিরে টাটকা রান্না করা খাবার তার চাই। সকালের দিকে 9টা সাড়ে 9টায় চলে আসে মালতী, থাকে 11টা অবধি। তখন ফ্ল্যাটেই থাকেন অমলেশ। সেই সময়টা সারাক্ষণই তার সঙ্গ পান। রাতে রাতে একটু আধটু গল্পও করে মালতী। তার 1 ছেলে 1 মেয়ে, কষ্ট করে তাদের পড়াচ্ছে সে। ছেলেটা কলেজে পড়ে, মেয়েটা স্কুলের উঁচু ক্লাসে। মালতীর স্বপ্ন ওদের যেভাবে হোক মানুষ করে তুলবে। ছেলেটা একটা চাকরি বাকরি পেলে তার কষ্ট করা সার্থক হবে। ভালো পাত্র দেখে মেয়েটার বিয়ে দেবে। এইসব কথা রোজই বলে যায় মালতী। একঘেয়ে, মামুলি। তাছাড়া তাদের বস্তিতে কে কেমন মানুষ, তারা কত রকম ফন্দিবাজি করে সংসার চালায়, এমনই নানা গল্প। যত তুচ্ছই হোক, একটা মানুষের সঙ্গে তো কথা বলা যায়, সময়টা মন্দ কাটে না। বিকেলে অল্পক্ষণের জন্য তার সঙ্গে দেখা হয়। সন্ধ্যের পর অমলেশ যখন পার্কে পাক খেয়ে ফিরে আসেন, মালতী ততক্ষণে চলে গেছে। অমলেশ তখন একেবারে একা। যতক্ষণ না ঘুম আসে তিনি পুরোপুরি বোবা। কথা বলার মতো কেউ তো থাকে না। অন্যদিনের মতো ফ্ল্যাটে ঢুকে অমলেশ ড্রয়িং রুমের একটা সোফায় বসলেন। একটু দূরেই একটা স্ট্যান্ডের উপর রঙিন টিভির সেট। সেটার সুইচ টিপে রিমোট কন্ট্রোলে চালিয়ে দিলেন। আজকাল টিভিতে কত রকমের চ্যানেল, 100রও বেশি। প্রতিটি চ্যানেলে রদ্দিমার্কা সিরিয়ালের পর সিরিয়াল। সেসব তিনি দেখেন না, তবে নানা চ্যানেলের নিউজ দেখেন। বিবিসি না দেখলে তার ঘুম হয় না। তাছাড়া হিস্ট্রি চ্যানেল, ডিসকভারি, এসব তার ভীষণ পছন্দের। 9টা অবধি নিউজ টিউজ দেখে টিভি বন্ধ করে দিলেন অমলেশ। তারপর বেডরুমের অ্যাটাচড বাথে গিয়ে হাত মুখ ধুয়ে পোশাক পাল্টে ফের হলঘরের ডাইনিং টেবিলে। ডাক্তার 9:30টার ভেতর ডিনার সেরে নিতে বলেছেন।
ডাক্তারের নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করে থাকেন। টিভির ভলিউম না কমিয়ে খাবার টেবিলে গিয়ে বসলেন অমলেশ। প্লেট, চামচ, জলের গেলাস, জাগ এবং হটকেস চমৎকার করে সাজিয়ে রেখে গেছে মালতী। তার কাজে লেশমাত্র খুঁত থাকে না। ডাইনিং টেবিল থেকেও টিভিটা দেখা যায়। যেসব প্রোগ্রাম অমলেশের খুবই প্রিয় সেগুলো আজকের মতো দেখা হয়ে গেছে। তবু যে ওটা চালিয়ে রেখেছেন তার কারণ একটাই, এই নির্জন নিঝুম বিশাল ফ্ল্যাটে রাত্রিবেলায় তার সঙ্গী বলতে কেউ নেই। কিন্তু না হোক জীবন্ত, তবু টিভির ওই মানুষগুলো চলাফেরা করছে, কথা বলছে, এসবই বা কম কি? মনে হয় ফ্ল্যাটে তিনি একা নন, আরও অনেকেই আছে। যতক্ষণ না খাওয়া শেষ হয় টিভিটা চালুই থাকে। খেতে খেতে একটা আশ্চর্য ব্যাপার অমলেশের খেয়াল হলো। পার্ক থেকে বেরিয়ে তিনি ফ্ল্যাটে এসেছেন, টিভি দেখেছেন, তারপর টিভির দিকে চোখ রেখেই খাচ্ছেন। কিন্তু বারবার অন্য কোনো অদৃশ্য পর্দায় চারুলতার মুখটা ফুটে উঠছে। খাওয়া শেষ হলে টিভি বন্ধ করে হলঘরের লাইট নিভিয়ে নিজের বেডরুমে চলে এলেন। ডাক্তারের হুকুম, বেশি রাত করা চলবে না, 11টার ভেতরে শুয়ে পড়তে হবে। শোবার ঘরটা ছিমছাম, যত্ন করে সাজানো। মাঝখানে একটা ডবল বেড খাট, একদিকে দেওয়াল জোড়া ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল ছাড়াও রয়েছে নানা ধরনের ক্যাবিনেট। খাটের শিয়রের দিকে একটা ড্রয়ারওয়ালা নিচু কাঠের আলমারি। মালতী একটা ছোট টিপয় টেবিলের উপর গ্লাসে জল ভরে রেখে গেছে। অমলেশ ড্রয়ার খুলে ওষুধ বার করে খেয়ে নিলেন। এই সময় তাকে 3টে ট্যাবলেট খেতে হয়, তার মধ্যে একটা ঘুমের। ওষুধ খাওয়া হলে বিছানায় গিয়ে বসলেন তিনি। সুইচের দিকে হাত বাড়িয়ে ঘরের তেজি আলোটা নিবোতে যাবেন, ডান পাশের দেওয়ালে ললিতার ফটোটা চোখে পড়ল। স্থির দৃষ্টিতে পলকহীন তাকিয়ে রইলেন তিনি। বিয়ের আগে আগে ছবিটা তোলা হয়েছিল, তার মৃত্যুর পর ওটা এনলার্জ করে বাঁধিয়ে টাঙিয়ে রাখা হয়েছে। সুন্দরী, স্বাস্থ্যোজ্জ্বল, চোখ মুখ হাসিতে ঝলমল করছে। কতকাল আগের ছবি, কিন্তু এখনো জীবন্ত মনে হয়। আশ্চর্য, আজ বিকেলে চারুলতার সঙ্গে দেখা হওয়ার পর ললিতার কথা একবারও মনে পড়েনি অমলেশের। চারুলতার মধ্যে কি এমন ম্যাজিক রয়েছে যা ক্ষণিকের জন্য হলেও ললিতাকে ভুলিয়ে দিয়েছিল। নিজেকে কেমন যেন ছোট মনে হয় অমলেশের। রীতিমতো অস্বস্তি বোধ করতে লাগলেন। কিছুক্ষণ ফটোর দিকে তাকিয়ে থাকার পর ধীরে ধীরে শুয়ে পড়লেন অমলেশ। জোরালো আলোটা নিভিয়ে নাইট ল্যাম্প জ্বেলে দিলেন। নরম নীলাভ আলোয় ঘর ভরে গেল। অন্যদিন শুয়ে পড়ার সঙ্গে সঙ্গে চোখ জুড়ে আসে, ওষুধ খাওয়া মাত্র স্নায়ুগুলো শিথিল হয়ে যায়। আজ কিন্তু ঘুম আসছে না। তার চোখ বারবার চলে যাচ্ছে দেওয়ালের ফটোটার দিকে। হালকা আলোতেও অমলেশ দেখতে পাচ্ছেন ললিতা তার দিকে তাকিয়ে আছে। কখন যেন অদৃশ্য কোনো টাইম মেশিন তাকে তুলে নিল, উজান টানে পৌঁছে দিল 37-38 বছর আগের দিনগুলোতে। পাইকপাড়ায় তখন থাকতেন অমলেশরা। অমলেশ, তার মা এবং বাবা। তার অন্য কোনো ভাই বোন ছিল না। তিনি এমকম পাশ করে চার্টার্ড অ্যাকাউন্টেন্সির পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন। ছোটখাটো একটা সেকেলে বাড়ি ছিল তাঁদের। বাবা স্টেট গভর্নমেন্টের ইরিগেশন ডিপার্টমেন্টে চাকরি করতেন, মাঝারি ধরনের একজন অফিসার। দারুণ ছাত্র ছিলেন অমলেশ। সেই স্কুল ফাইনাল থেকে চোখ ধাঁধানো রেজাল্ট করে এসেছেন। পড়াশুনো এবং কেরিয়ার ছাড়া অন্য কোনো দিকে তার বিশেষ নজর ছিল না। পাশের পাড়াতেই থাকত ললিতারা। তখন সে বিয়ে পড়ছে। ছাত্রী বেশ ভালোই, সেও মা বাবার একমাত্র সন্তান। বাবা একটা বড় জুট কোম্পানির হেড অফিসে কাজ করতেন, মা স্কুলের টিচার।
ওদেরও একটা পুরনো বাড়ি ছিল, মা, বাবা, এক বিধবা পিসি আর ললিতা, এই নিয়ে তাদের ফ্যামিলি। ললিতা সেই বয়সে ছিল খুব প্রাণবন্ত মেয়ে। লেখাপড়ায় মেধাবী হলেও শুধু বইয়ের পাতাতেই নিজেকে আটকে রাখেনি সে। হাসি খুশি সপ্রতিভ, খেলাধুলোয় ছিল চৌকস। ইন্টার ইউনিভার্সিটি স্পোর্টসে 100 মিটার আর 200 মিটার দৌড়ে সে চ্যাম্পিয়ন। তাদের বাস্কেট টিম একবার চ্যাম্পিয়ন, একবার রানার্স আপ হয়েছে। খবরের কাগজে, খেলার পাতায় তার কত যে ছবি বেরিয়েছে। কাপ, মেডেলে 2টো বড় কাচের আলমারি বোঝাই। ললিতার সঙ্গে কিভাবে বইয়ের পোকার আলাপ হয়েছিল এতকাল বাদে আর মনে নেই অমলেশের। মিশুকে আর সাবলীল মেয়ে, দারুণ হইচই করতে পারত, কথা বলতো প্রচুর, হাসত তার চেয়েও বেশি। স্বচ্ছ সুন্দর স্বভাব, তাকে দেখলে কোনো জলপ্রপাতের কথা মনে পড়ে যেত। এই ললিতা কখন যে তাকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল টেরও পাননি অমলেশ। কোনো রকম সংকোচ নেই। ললিতাও একদিন জানিয়েছিল সে তাকে ভালোবাসে। কোনো দিক থেকে বাধা আসেনি। দুজনেরই মা বাবা সম্পর্কটা খুশি হয়েই মেনে নিয়েছিলেন। ঠিক হয়েছিল চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে বেরুবার পর অমলেশ চাকরি নেবেন। এদিকে ললিতাও MA পাশ করবে, তারপর বিয়ে। স্বপ্নের ঘোরের মধ্যে দিন কেটে যাচ্ছিল। যা ঠিক করা হয়েছিল একসময় মসৃণভাবেই তা ঘটে গেল। ললিতা MA পাশ করল হাই সেকেন্ড ক্লাস পেয়ে। অমলেশও চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হয়ে একটা বিরাট মাল্টিন্যাশনাল কোম্পানিতে উঁচু পোস্টে চাকরি পেয়ে গেলেন। বিয়ের দিনও ঠিক হয়ে গিয়েছিল। দুই বাড়িতেই কেনাকাটা শেষ, পুরো দমে আয়োজন চলছে। সেই আমলে বড় বাড়ি বা হলটল ভাড়া নিয়ে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠান খুব একটা হতো না। ক্যাটারিংয়েরও আজকালকার মতো অত রমরমা হয়নি। যে যার বাড়িতে ছেলে মেয়ের বিয়ের ব্যবস্থা করতেন। অমলেশ আর ললিতাদের ছাদে ডেকোরেটরদের দিয়ে প্যান্ডেল বাঁধার কাজ চলছিল। পাশাপাশি পাড়ার এক বাড়িতে হবে বিয়ে, অন্য বাড়িতে বৌভাত। দুই জায়গাতেই ওড়িয়া ঠাকুর দিয়ে ভোজ তৈরি করানো হবে, বসানো হবে ভিয়েন, তারও বন্দোবস্ত হয়ে গেছে। নিমন্ত্রণপত্র ছাপানো শেষ। আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের বাড়ি গিয়ে সেসব দিয়ে আসাও শুরু হয়েছে। দুই বাড়িতেই নহবত বসানো হবে, তারও বায়না হয়ে গেছে। অমলেশ বা ললিতাদের লোকবল কম, পাড়াপড়শিরা দুজনকেই ভালোবাসত। দুই বাড়িতেই খাটাখাটনির জন্য তারা হই হই করে এগিয়ে এসেছিল। কিন্তু বিয়ের সপ্তাহখানেক আগে ইউনিভার্সিটিতে একসঙ্গে পড়েছে এমন কজন বন্ধুকে নেমন্তন্ন করে বাড়ি ফিরছিল ললিতা। পাড়ার কাছাকাছি এসে রাস্তা পেরুতে গিয়ে বিরাট অ্যাক্সিডেন্ট। একটা বেপরোয়া লরির ধাক্কায় ছিটকে পড়েছিল সে। রক্তে ভেসে যাচ্ছিল সারা শরীর। লোকজন দৌড়ে এসে একদল ললিতাকে হাসপাতালে নিয়ে গিয়েছিল। ললিতাকে তারা চিনত। অন্য দলটা লরির ড্রাইভারকে বেধড়ক মেরে আধমরা করে ফেলে। তারপর লরিটায় আগুন ধরিয়ে দেয়। এমন একটা দুর্ঘটনার পর দুই বাড়িতেই গভীর বিষাদের ছায়া নেমে আসে। বিয়ের আয়োজন সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। দুজনেরই উৎকণ্ঠিত বাবা মায়েরা এবং পাড়ার লোকজন সকাল বিকেল হাসপাতালে দৌড়তে থাকে। প্রথম দিকে ডাক্তাররা কোনো ভরসা দেননি। দিন পাঁচেক মৃত্যুর সঙ্গে যুঝবার পর ধাক্কাটা খানিক সামলে ওঠে ললিতা। তার জ্ঞান ফেরে। ডাক্তার জানান জীবনের ভয় নেই, কিন্তু দুজনের মা বাবাই রুদ্ধশ্বাসে জিজ্ঞাসা করেছেন, কিন্তু কি? ডাক্তার বিমর্ষ মুখে বলেছেন, কোমর থেকে বডির নিচের দিকটা প্যারালিসিস হয়ে গেছে। কি বলছেন? ধীরে ধীরে মাথা নেড়েছেন ডাক্তার। আধফোঁটা গলায় বলেছেন, হ্যাঁ ঠিকই বলেছি। আরও উদ্বিগ্ন হয়ে উঠেছেন দুজনের মা বাবা। রুদ্ধশ্বাসে জিজ্ঞেস করেছেন, সারবে না? ডাক্তার ম্লান হেসেছেন।
ডাক্তাররা কখনো না বলে না। এখনো 15-20 দিন পেশেন্টকে হাসপাতালে রাখতে হবে। ডিসচার্জ করার পর বাড়িতে ফিজিওথেরাপি, ওষুধ, ইঞ্জেকশন চলবে। 1 মাস পর পর চেক আপ করিয়ে নিয়ে যাবেন। আপনাদের হাউস ফিজিশিয়ান আছেন নিশ্চয়ই? আছেন, তার সঙ্গেও কনসাল্ট করবেন। পুরোপুরি সেরে উঠে কতদিন বাদে আগের মতো স্বাভাবিক হয়ে উঠবে ললিতা, সে সম্বন্ধে স্পষ্ট করে কিছুই বলেননি ডাক্তার। ললিতাকে বাড়ি নিয়ে আসার পর শুধু হাউস ফিজিশিয়ানই নয়, আরও কয়েকজন স্পেশালিস্টকেও দেখানো হয়েছিল। কেউই তেমন ভরসা দেননি। হাসপাতালের ডাক্তার যা বলেছিলেন তারাও তাই বলেছেন। এদিকে অমলেশের চোখের সামনে বিশ্বব্রহ্মাণ্ড খান খান হয়ে ভেঙে পড়েছে। ললিতাকে নিয়ে মনে মনে যে স্বপ্নের মিনার তিনি গড়ে তুলেছিলেন তা প্রায় ধূলিসাৎ। তবু আশা ছাড়েননি অমলেশ। ললিতাই তার সর্বস্ব। রোজ অফিসের সময়টুকু ছাড়া কয়েক ঘন্টা তিনি ললিতার খাটের পাশে বসে থাকতেন, তাকে নানাভাবে সাহস জোগাতেন। ফিজিওথেরাপি আর তেজি ওষুধের জোরে মাস 6 বাদে পায়ের আঙুল খুব সামান্য নাড়তে পারল ললিতা। ডাক্তাররা তাকে নিয়মিত দেখছিলেন। বলেছেন, এই পর্যন্তই, এর বেশি আর উন্নতির আশা নেই। ললিতার মা বাবা জিজ্ঞেস করেছেন, তার মানে ললিকে বাকি জীবন এভাবেই বিছানায় শুয়ে কাটাতে হবে? তাদের কণ্ঠস্বর হতাশার শেষ প্রান্ত থেকে যেন উঠে এসেছিল। ডাক্তাররা উত্তর দেননি। আরও কয়েক মাস কেটে যায়। অমলেশ রোজই যেমন আসছেন তেমনি আসতে লাগলেন। ললিতার খাটের পাশে বসে ঘন্টার পর ঘন্টা সঙ্গ দিয়ে যেতেন। কখনোই এর হেরফের ঘটেনি। হঠাৎ একদিন ললিতা বলেছিল, তোমাকে একটা কথা বলবো? অমলেশ উৎসুক চোখে তার দিকে তাকিয়েছেন। বলো। আমি আর ভালো হব না, এইভাবেই পঙ্গু হয়ে থাকতে হবে। আমার জন্যে। বলতে বলতে চুপ করে গিয়েছিল ললিতা। তোমার জন্য কি? নিজের জীবনটা নষ্ট করে দিও না। এর মানে? অনেকক্ষণ চুপ করে থেকেছে ললিতা। তারপর পূর্ণ দৃষ্টিতে একবার অমলেশের দিকে তাকিয়েই চোখ নামিয়ে নিচু গলায় বলেছিল, তুমি অন্য কোনো মেয়েকে বিয়ে করো। চমকে উঠেছেন অমলেশ। এ তুমি কি বলছো? স্ত্রী হিসেবে তোমাকে ছাড়া অন্য কারোকে আমি ভাবতে পারি না। জোরে জোরে মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ললিতা অধীরভাবে বলেছে, এ হয় না, এ হয় না, হতে পারে না। অমলেশ তার একটা হাত নিজের হাতে তুলে নিতে নিতে বলেছেন, কেন হয় না ললিতা? ললিতার অধীরতা কমেনি, বরং আরও তীব্র হয়ে উঠেছে। অমলেশের হাত থেকে নিজের হাতটা ধীরে ধীরে ছাড়িয়ে নিয়ে 2 হাতে মুখ ঢেকে সে বলেছে, কেন হয় না বুঝতে পারো না? তোমাকে দেবার মতো আমার আর কিছুই নেই। ললিতা কি ইঙ্গিত দিয়েছে বুঝতে অসুবিধা হয়নি অমলেশের। তিনি বলেছেন, যেটুকু পাবো তাতেই আমি খুশি, তার বেশি আর কিছু চাই না ললি। অমলেশের মা, বাবা, আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধব সবাই তাকে বুঝিয়েছে। আবেগের বশে একটা পঙ্গু মেয়ে, যার শরীরের নিচের দিকটা পক্ষাঘাতে অসাড়, তাকে নিয়ে সমস্ত জীবন কাটানো অসম্ভব। বিয়ের মধ্যে মানসিক একটা দিক নিশ্চয়ই থাকে, শারীরিক দিকটা উপেক্ষা করার ব্যাপার নয়, বিশেষ করে যুবা বয়সে। এমনকি ললিতার মা বাবাও তাকে আলাদাভাবে ডেকে বলেছেন, তুমি অন্য কারোকে বিয়ে করো বাবা। নানা যুক্তির অবতারণা করে বুঝিয়েছেন, এ বিয়ে হলে পরে আক্ষেপের অবধি থাকবে না, মনে হবে মাথার ওপর একটা বোঝা বয়ে বেড়াচ্ছ। অমলেশ বলেছেন, ধরুন বিয়ের পর যদি অ্যাক্সিডেন্টটা হতো, আমি কি ললিকে ফেলে দিতে পারতাম? ললিতার মা বাবা হকচকিয়ে গেছেন। এদিকটা তারা ভেবে দেখেননি।
সত্যি তো, বিয়ের পর দুর্ঘটনাটা ঘটলে কি হতো? তারা বিমূঢ়ের মতো তাকিয়েই থেকেছেন, কোনো জবাব দিতে পারেননি। এত বাধা, এত আপত্তি কিছুই টলাতে পারেনি অমলেশকে। যে মেয়েটিকে তিনি প্রাণ ভরে ভালোবাসেন, যে তার শ্বাসবায়ুতে জড়িয়ে আছে, সে ছাড়া তার জীবনে অন্য কোনো মেয়ে আসবে এটা ভাবতেই পারতেন না তিনি। শেষ পর্যন্ত নিজের সিদ্ধান্তেই অবিচল থেকেছেন অমলেশ। অ্যাক্সিডেন্টের ঠিক 1 বছর বাদে ললিতাকে বিয়ে করেছিলেন তিনি। আগেরবার যেভাবে আয়োজন করার কথা ভাবা হয়েছিল, এবার জাঁকজমকটা তার চেয়ে অনেক বেশি। প্রচুর আলো জ্বলেছিল, 3 দিন ধরে সানাই বাজানো হয়েছিল, ভোজের এলাহি ব্যবস্থা। নিমন্ত্রিতের সংখ্যা আগের চেয়ে 1.5 গুণ। বিয়েটা হেলাফেলা করে করা হচ্ছে, এটা যেন কোনোভাবেই ললিতা বুঝতে না পারে। সে ব্যাপারে লক্ষ্য ছিল অমলেশের, কোথাও এতটুকু খুঁত রাখেননি তিনি। অমলেশের মনে পড়ে, ফুলশয্যার রাতে বাড়ি যখন প্রায় নিঝুম, নিমন্ত্রিতেরা চলে গেছে, সানাইয়ের সুর বন্ধ, অজস্র ফুল দিয়ে সাজানো মেহগনি কাঠের খাটের বাজুতে হেলান দিয়ে বসেছিল ললিতা। একটা লাল বেনারসি পরনে, সারা গায়ে ফুলের আর জড়োয়া গয়না, সিঁথিতে সিঁদুরের লম্বা টান, কপালে সিঁদুরের টিপ, ফুলের আর সেন্টের গন্ধে ঘর মোমো করছে। শরীরের ওপরের দিকটা স্বাস্থ্যোজ্জ্বল, সেদিকে তাকালে বোঝাই যায় না নিচের অংশটা পক্ষাঘাতে আড়ষ্ট। মাথা থেকে কোমর অবধি কি সুন্দরী না তাকে দেখাচ্ছিল। মুগ্ধ চোখে তার দিকে তাকিয়ে থেকেছেন অমলেশ। একসময় ধীরে ধীরে স্ত্রীর পাশে গিয়ে বসেছিলেন। ললিতা মৃদু হেসে জিজ্ঞেস করেছে, কি দেখছো অত? অমলেশ গাঢ় স্বরে বলেছেন, তোমাকে। ললিতা বলেছে, জেদ ধরে তো বিয়েটা করলে, কিন্তু কিছুই তো পাবে না। অমলেশ বলেছেন, 1 বছর এমন কথা নানা জনের কাছে শুনে শুনে ক্লান্ত হয়ে পড়েছি। আজকের দিনে তুমি আর সেটা বলো না। একটু থেমে ফের বলেছেন, পাওয়ার কথা বললে না, আমি কিন্তু সবটাই পেয়েছি। সবটা কি পেয়েছ? বেশ অবাকই হয়ে গিয়েছিল ললিতা। অমলেশ বলেছেন, তোমাকে। এরপর তাদের বিবাহিত জীবন শুরু হয়ে গিয়েছিল। অফিসের সময়টুকু বাদে বাকি দিনটা এবং রাতটা সারাক্ষণ অমলেশ স্ত্রীর কাছেই থাকতেন। নানা রকম গল্প করতেন, একসঙ্গে টিভিতে সিনেমা দেখতেন। অফিস ছাড়া বাইরের জীবন বলতে কিছুই আর রইল না। ছেলেবেলা থেকে তার বন্ধুবান্ধব কম, আত্মীয় পরিজনদের বাড়িও বিশেষ যেতেন না। অল্প যে কজন বন্ধু ছিল তাদের আরও দূরে সরিয়ে দিলেন। আত্মীয়রা অমলেশদের বাড়ি বিশেষ আসত না, তবে তাদের নানা মন্তব্য বাতাসে ভাসতে ভাসতে তাদের কাছে এসে পৌঁছত। এমন বিদঘুটে বিয়ে জীবনে কখনো দেখিনি। অমলেশের মতো এত ভালো একটা ছেলে লাইফটা পুরোপুরি নষ্ট করে দিল। নিজেকে আরও গুটিয়ে নিয়েছিলেন অমলেশ। পৃথিবীর কে কি বলল তা আদৌ গ্রাহ্য করতেন না তিনি। নিজে তো সঙ্গ দিতেনি, ফিজিওথেরাপিস্টও 2 বেলা আসত, একটা আয়াও রেখেছিলেন তিনি। যখন তিনি অফিসে, সেই সময়টা আয়া ললিতার কাছে কাছে থাকত। তাছাড়া মা বাবা তো ছিলেনই। পাশের পাড়া থেকে ললিতার মা বাবাও রোজ আসতেন। সময় কাটতে থাকে তার নিজস্ব নিয়মে। পৃথিবীর আহ্নিক গতিতে মুহূর্তের জন্য ছেদ পড়ে না। ললিতাকে ভালোবাসেন অমলেশ, খুবই ভালোবাসেন। তাকে পেয়েওছেন, একরকম জেদ ধরেই নিজের করে নিয়েছেন। কিন্তু ললিতা বা আত্মীয় স্বজনরা স্থূল জৈব ব্যাপারটা সম্পর্কে যে ইঙ্গিতটা দিয়েছিল, প্রথম প্রথম তা গ্রাহ্য করেননি তিনি। পরে মনে হতে লাগলো
শরীরটা তুচ্ছ করার মতো ব্যাপার নয়। একটি পরিপূর্ণ তরুণী, যার ওপর দিকটা সুস্থ, নিচের অংশটা অসাড়, যার কাছ থেকে পেয়েছেন অনেক কিছুই, কিন্তু না পাওয়ার দিকটাও তো কম নয়। কোনো কোনো দিন রাত্রিরে ললিতার পাশে শুয়ে শুয়ে ঘুম আসত না অমলেশের। শিরায় স্নায়ুতে আগুন ছুটতে থাকত, উত্তেজনায় শরীর আনচান করত। বিছানা থেকে উঠে পড়তেন, ঘরময় অস্থিরভাবে পায়চারি করতেন। তারপর স্নায়ুমণ্ডলী কিছুটা শান্ত হলে জল খেয়ে নিঃশব্দে শুয়ে পড়তেন। পাশে ললিতার চোখ তখন বোজা, মনে হতো সে ঘুমোচ্ছে। একদিন রাত্রে সবেমাত্র শুয়েছেন, ললিতা হঠাৎ বলে উঠেছিল, তোমাকে কিন্তু আগেই বলেছিলাম তুমি অন্য কারোকে বিয়ে করো, শুনলে না? হতচকিত অমলেশ বলে উঠেছেন, না না, এভাবে বলো না ললি। রোজ রোজ উঠে গিয়ে সারা ঘরে ঘোরাঘুরি করো, জোর করে এই কষ্টটা নিজের জীবনে টেনে আনলে। আমার কি খারাপ যে লাগে, নিজেকে ভীষণ অপরাধী মনে হয়। ভাবি আরো বেশি করে বাধা দিয়ে কেন এই বিয়েটা আটকালাম না। বলতে বলতে কেঁদে ফেলেছে। ললিতা যে ঘুমোয়নি, মধ্যরাতে তার গতিবিধি লক্ষ্য করেছে, আগে টের পাননি অমলেশ। তিনি চমকে উঠেছেন, খুবই অনুতপ্ত, অত্যন্ত বিচলিত। দুহাতে স্ত্রীকে জড়িয়ে ধরে বলেছেন, কেঁদো না ললি, প্লিজ কেঁদো না। বিশ্বাস করো, তোমাকে পেয়ে আমি সুখী। ললিতার কান্না থামেনি। সে বলেছে, আমার মধ্যে কিছু নেই, একটা ছিবড়ের মতো বিছানায় পড়ে থাকি। এমন মেয়েকে নিয়ে কি সারা জীবন কাটানো যায়? আমাকে মা বাবার কাছে পাঠিয়ে দাও, যেদিন বলবে সেদিনই তোমাকে ডিভোর্স দেব। বুকের মধ্যে শেল বিঁধে গিয়েছিল অমলেশের। সমানে না না করে গেছেন তিনি। এমন কথা আর কখনো মুখে আনবে না, তোমাকে ছাড়া একদিনও আমি বাঁচব না। অনেক বুঝিয়ে সুঝিয়ে স্ত্রীকে শান্ত করেছিলেন অমলেশ। বিয়ের 2 বছরের মাথায় ললিতার বাবা হঠাৎই মারা গেলেন, কিছুদিনের মধ্যে তার মাও। মৃত্যু যেন 2 পরিবারের জন্য ওত পেতে বসেছিল। আরও মাস 6 বাদে অমলেশের বাবাও চলে গেলেন। পাইকপাড়া আর ভালো লাগছিল না অমলেশদের। ললিতার মা বাবার মৃত্যুর পর বাড়িটা সেই পেয়েছিল। সেই বাড়ি এবং নিজেদের বাড়ি বিক্রি করে ড্রিম গার্ডেনে চলে এলেন অমলেশরা। এখানে আসার পর দৈনন্দিন রুটিনে কোনো হেরফের নেই। অফিসের কাজ শেষ হলে ফ্ল্যাটে ফিরে সঙ্গ দেওয়া, গল্প করা, একসঙ্গে টিভি দেখা। পাইকপাড়ার মতো এখানেও আয়া রাখা হয়েছিল, ফিজিওথেরাপির ব্যবস্থা করা হয়েছে। অমলেশের মা স্বর্ণময়ী চিরদিনই শান্ত ধরনের মানুষ। তার উপস্থিতি অনেকটা ছায়ার মতো। বাড়িতে আছেন বোঝাই যেত না। অমলেশের বাবার মৃত্যুর পর তিনি নিজেকে আরও গুটিয়ে নিয়েছিলেন। জপ তপ পুজো এইসব নিয়েই দিন কাটিয়ে দিতেন। এদিকে ললিতার মধ্যে দ্রুত কিছু পরিবর্তন ঘটে যাচ্ছিল। কান্নাকাটি আর করত না। মাঝে মাঝে বলতো, বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখিয়ে আমার মতো একটা মেয়েকে খুব তো মহত্ব দেখিয়ে বিয়ে করলে। মুখে স্বীকার করছো না, কিন্তু মনে মনে এখন নিশ্চয়ই আফসোস হচ্ছে, কি ভুলটাই না করেছি বলে নিঃশব্দে হেসে উঠেছে। সেই হাসিতে যতখানি শ্লেষ, হয়তো ততটাই বিষাদ মেশানো। করুণ মুখে অমলেশ বলতেন, আহ ললি, কি পাগলামো হচ্ছে। কোনোদিন হয়তো ললিতা বলতো, আমি তোমাকে ঠকিয়েছি, কিন্তু আর কোনো উপায় নেই। মা বাবা মারা গেছেন, এখন যদি ডিভোর্সও দিতে চাও, কোথায় গিয়ে উঠব? যাবার তো আর জায়গা নেই, তোমার কাঁধেই ঝুলে থাকব। হয়তো প্রবল অপরাধ বোধে ভুগতে শুরু করেছিল ললিতা।
দিনরাত একই চিন্তা তাকে পেয়ে বসেছিল। তার ধারণা সে অমলেশের জীবন নষ্ট করে দিয়েছে। মানসিক সংকটে ভুগতে শুরু করেছিল সে। তার তীব্রতা ক্রমশ বেড়েই চলেছিল। অমলেশ সাইকিয়াট্রিস্ট দেখিয়েছেন। স্ত্রীকে সবসময় আনন্দ ভরপুর করে রাখতে চেয়েছেন, কিন্তু উন্নতি তেমন কিছুই দেখা যাচ্ছিল না। ড্রিম গার্ডেনে আসার বছর দুয়েকের মধ্যে মা মারা গেলেন। ছায়ার মতো নিঃশব্দ মানুষটি 4-5 দিনের জ্বরে ছায়ার মতোই বিলীন হয়ে গেলেন। কারোকে ভোগালেন না, নিজেও ভুগলেন না। অমলেশের জীবনের একটা পর্ব শেষ হয়ে গেল। এদিকে শত চেষ্টাতেও ললিতাকে স্বাভাবিক করে তোলা গেল না। ক্রমশ শরীর ভাঙতে লাগলো তার। অকালেই চুল সাদা হয়ে গেল, চোখের কোণে কালি, কণ্ঠার হাড় ঠেলে বেরিয়েছে, গাল ঢুকে গেছে, কপালে সরু সরু দাগের মতো বুড়িয়ে যাবার বলিরেখা। যে ক্লেশ, যে যন্ত্রণা ঘুণ পোকার মতো ললিতার শরীর মন ঝাঁঝরা করে দিচ্ছিল, তা কোনো ওষুধ বা সাইকিয়াট্রিস্টের সাধ্য ছিল না ঠেকিয়ে রাখে। শরীর এমনই শীর্ণ আর নির্জীব হয়ে পড়েছিল যে ক্রমশ বিছানায় মিশে যাচ্ছিল ললিতা। অমলেশের দিক থেকে যত্নের কোনো ত্রুটি ছিল না। স্ত্রীর চিকিৎসার জন্য জলের মতো টাকা খরচ করেছেন, কিন্তু শেষ পর্যন্ত কিছুতেই তাকে বাঁচানো গেল না। 7 বছর আগে সব শেষ হয়ে গেল। ললিতার মৃত্যু অমলেশকে ভেঙে যেন চুরমার করে দিয়েছিল। বাড়ি থেকে বেরুতেন না, রাত্রিরে ঘুম আসত না, খেতে ইচ্ছে করত না। সমস্ত শহরে যখন ঘুমের আরোকে ডুবে আছে, তখন জানালার বাইরে তাকিয়ে তাকিয়ে বসে থাকতেন, সারাক্ষণ মুহ্যমান, বিষাদগ্রস্ত। তার মধ্যেই একটা স্ট্রোক হয়ে গেল তাঁর। কিভাবে অফিসের কলিগরা খবর পেয়ে ডাক্তার ডেকে নিয়ে এসেছিলেন। নামকরা অভিজ্ঞ হৃদরোগ বিশেষজ্ঞ। তিনি তাকে ধীরে ধীরে সুস্থ করে তুললেন। তবে তাঁর চলাফেরা, খাওয়া দাওয়ার উপর নানা নিষেধাজ্ঞা জারি করা হল। শোক বা ক্লেশের তীব্রতা চিরকাল একই রকম থাকে না, ক্রমশ সব সন্তাপ জুড়িয়ে আসে। স্ত্রীর মৃত্যুর সময় অমলেশের বয়স 53। রিটায়ারমেন্টের তখনও 7 বছর বাকি, কিন্তু ভিআরএস নিয়ে নিলেন, স্বেচ্ছায় অবসর নেওয়া। অফিস এবং সহকর্মীরা তাকে ছাড়তে চাননি, কিন্তু তিনি কারো কথা শুনেননি। ললিতা চলে যাওয়ার পর খরচ 80% কমে গিয়েছিল। তার নিজস্ব প্রয়োজন বলতে কিছু ওষুধ আর মাঝে মাঝে ডাক্তারের ভিজিট। একজন মানুষের ভদ্রভাবে বেঁচে থাকতে হলে কত টাকা চাই? ভলান্টারি রিটায়ারমেন্ট নিয়ে বিপুল অর্থ পেয়েছিলেন অমলেশ। ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে যে ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে, তার পক্ষে তা যথেষ্ট। একটা উইলও করে রেখেছেন অমলেশ। তার মৃত্যুর পর ব্যাংকের গচ্ছিত সব টাকা পাবে কলকাতা বিশ্ববিদ্যালয়। ম্যারমেরে নিঃসঙ্গ প্রতিটি দিনই তার কাছে একরকম। একটা দিন যেন আর একটা দিনের হুবহু ফটোকপি। কিন্তু কতকাল বাদে এই 60 বছর বয়সে চারুলতার সঙ্গে দেখা হলো। সামান্য 2-4টে কথা, নিহাতি সৌজন্যমূলক। তবু রূপসী বয়স্কা মহিলাটি তার মনে হালকা একটা ছাপ রেখে গেছেন যেন। দেওয়ালে আটকানো ছবিতে প্রাণবন্ত উচ্ছল ললিতাকে দেখতে দেখতে চারুলতাকে তার ভাবনা থেকে সরিয়ে দিয়ে ঘরের আলো নিবিয়ে শুয়ে পড়লেন অমলেশ। এবার আর জেগে থাকা গেল না, 2 চোখ ঘুমে জুড়ে এলো। পরদিন সকালে ওঠার পর দৈনন্দিন রুটিন শুরু হয়ে গেল অমলেশের। মুখটুক ধোয়ার পর অন্য দিনের মতো নিজের হাতে চা করে 2 স্লাইস পাউরুটি সেঁকে নিলেন। চা খেতে খেতে 2খানা খবরের কাগজ এসে গেল, একটা বাংলা, একটা ইংরেজি। চায়ের সঙ্গে খবরের কাগজ না হলে তার চলে না। কাগজ পড়া শেষ হতে না হতেই দুধ এলো। একটা লোক ঠিক করা আছে, রোজ সকালে সে দুধ তো আনেই, বাজারও করে দেয়।
ফল, আনাজ, মাছ, চিকেন যা যা আনতে হবে তার একটা লিস্ট করে কেনাকাটার জন্য টাকাও দিলেন। তার নাম সুবল। সুবল খুবই কাজের লোক, মাঝবয়সী, অত্যন্ত বিশ্বাসী। মাসে 2 বার তাকে ব্যাংকে পাঠানো অমলেশ। সে টাকা তুলে এনে দেয়। তাছাড়া লন্ড্রিতে যাওয়া, ওষুধ কেনা, এমনই টুকিটাকি বাইরের নানা কাজও করে দেয় সে। সুবল বাজারের থলে নিয়ে চলে গেল। ফের কিছুক্ষণ কাগজ পড়ে টিভির নিউজ দেখতে লাগলেন অমলেশ। আজ 9:15 মালতী এলো। তার পরপরই বাজার করে দিয়ে গেল সুবল। মালতীর প্রথম কাজটা হলো দুধ জাল দিয়ে 1 কাপ দুধ আর কর্নফ্লেক্স অমলেশকে দেওয়া। আজও দিল সে। তারপর ক্ষিপ্র হাতে ঘরটা পরিষ্কার করে রান্নার আয়োজন করতে লাগল। 11টা অবধি টিভি দেখে স্নান করতে গেলেন অমলেশ। 12টায় দুপুরের খাওয়া শেষ করে ফের 2টো ট্যাবলেট। ডাক্তারের হুকুম, দিবানিদ্রা একেবারেই চলবে না। দুপুরের ঘুমে শরীরে মেদ জমে। যাদের হার্টের রোগ তাদের পক্ষে বাড়তি মেদ খুবই ক্ষতিকর। তবে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকা যেতে পারে। রান্নাবান্না শেষ হলেই মালতী তার খাবার একটা টিফিন ক্যারিয়ারে ভরে নিয়ে চলে যায়। আজও গেছে। বিকেল না হওয়া অবধি লঘু ধরনের কিছু বই টই পড়ে কাটিয়ে দিলেন অমলেশ। কাল রাত্রিরে মাথা থেকে চারুলতার চিন্তাটা বার করে দিয়েছিলেন। কিন্তু আজ ব্রেকফাস্ট করেছেন, খবরের কাগজ পড়েছেন, টিভির নিউজ দেখেছেন, স্নান করে খাওয়া দাওয়া চুকিয়ে বিশ্রাম করতে করতে আবছাভাবে চারুলতা তার ভাবনায় ফের ঘোরাফেরা করতে লাগলেন। সুন্দরী মহিলা অনেক দেখেছেন অমলেশ। তাদের অফিসেও এমন কিছু সহকর্মিনী ছিল যাদের দিকে তাকালে চোখ ফেরানো যেত না। ললিতা যখন দীর্ঘদিন ধরে রোগশয্যায় পড়ে আছে, সহানুভূতি দেখানোর ছলে তাদের অনেকে অমলেশের ঘনিষ্ঠ হতে চেয়েছে। ললিতা যখন থাকবে না তখন এদের কেউ কেউ তাঁর সঙ্গে বাকি জীবনের জন্য জড়িয়ে যেতে প্রস্তুত, এমন ইঙ্গিতও দিয়েছে। কিন্তু সেসব নিয়ে কখনো তিনি মাথা ঘামাননি। ললিতা ছাড়া অন্য কারো কথা এতকাল ভাবেননি। ললিতা যতদিন বেঁচে ছিল ততদিন তো বটেই, সে চলে যাবার পরও তার স্মৃতির মধ্যে তিনি মগ্ন হয়ে থেকেছেন। কিন্তু জীবনের এই শেষ বেলায় চারুলতা কেমন যেন নাড়া দিয়ে গেছেন। তুচ্ছ একটা ঘটনা বলে উড়িয়ে দেবার চেষ্টা করেও যেন পারা যাচ্ছে না। 4:30 বাজলে মালতী এসে হাজির। অমলেশ বললেন, তাড়াতাড়ি চা করে দে, খেয়ে বেড়াতে বেরোব। মালতী জানে না সামনের ওই পার্কটা অমলেশকে সমানে চুম্বকের মতো টানতে শুরু করেছে। চা খেয়ে পার্কে যখন অমলেশ এলেন, অনেকেই এর মধ্যে এসে গেছে। ভ্রমণকারীরা কেউ খুব আস্তে আস্তে, কেউ মাঝারি স্পিডে, কেউ বা ঝড়ের গতিতে পা চালিয়ে পাক দিচ্ছে। তাদের ডাক্তাররা যেমন নির্দেশ দিয়েছেন সেইভাবেই তারা হাঁটছে। অমলেশও স্বাস্থ্যোন্বেষীদের ঝাঁকে মিশে হাঁটা শুরু করলেন। আর নিজের অজান্তেই বুঝিবা উৎসুক চোখে লক্ষ্য করতে লাগলেন। কিন্তু না, যাকে খুঁজছেন তাকে কোথাও দেখা গেল না। 1 চক্কর ঘোরার পর যখন দ্বিতীয় পাকটি দিচ্ছেন, সেই সময় পেছন থেকে চারুলতার গলা কানে এলো, অমলেশবাবু। সারা শরীরে চমক খেলে গেল যেন। চকিতে ঘুরে দাঁড়ালেন অমলেশ। চারুলতা ততক্ষণে কাছাকাছি চলে এসেছেন। বললেন, অন্যদিন আমি 4টে বাজতে না বাজতেই এসে পড়ি, আজ বেশ দেরি হয়ে গেল। আপনি কখন এসেছেন? অমলেশ বললেন, খানিকক্ষণ আগে। 1 পাক ঘোরা হয়ে গেছে। 2 পাকের পর তো আপনার কিছুক্ষণ রেস্ট নেবার কথা। চলুন 1টা পাক একসঙ্গে ঘোরা যাক, তারপর আপনি বসবেন। আমি 2nd পাকটা দিয়ে বসব। কিছুক্ষণ গল্প টল্প করে দুজনে একসঙ্গে বাকি পাকগুলো দেব। একটু থেমে কি ভেবে জিজ্ঞেস করলেন, আপনার আপত্তি নেই তো? না, কিসের আপত্তি? দুজনে সেই মতো পার্কের চারপাশে শেষ 6 চক্কর ঘুরলেন। হাঁটার সময় বেশি কথা হয়নি। এতটা পথ ঘুরতে ঘুরতে সন্ধে নেমে গেল। চারুলতা বললেন,
কাল আবার দেখা হবে। নিশ্চয়ই। একটু চুপচাপ। তারপর চারুলতা বললেন, ঠিক 4:30 যদি আমরা এখানে আসি, একসঙ্গে সবগুলো পাক ঘুরতে পারি। অমলেশ বললেন, আমি কাল থেকে ঠিক 4:30 সময় চলে আসব। সকালের চাটা নিজের হাতেই করে নেন অমলেশ, কিন্তু বিকেলে কেমন যেন আলস্য লাগে। মালতী এবেলা আসে 4:30 কি 4:45। সে আসবে, চা করবে। সেই চা খেয়ে তিনি যখন বেড়াতে বেরোবেন 4:45 কি 5টা বেজে যাবে। ওদিকে চারুলতা ঠিক 4:30 এসে তার জন্য অপেক্ষা করবেন। তাই আজ থেকে ঠিক 4টে নিজেই বিকেলের চা তৈরি করে খেয়ে যখন পার্কে এলেন, তখনও 4:30 বাজেনি। পাক্কা 2 মিনিট বাকি। চারুলতা এলেন একটু পরে। হেসে হেসে বললেন, বাহ, একেবারে ব্রিটিশ পাংচুয়ালিটি। 4:30 তো ঠিক 4:30। অমলেশও হাসলেন। পাছে লেট হই, তাই 2 মিনিট আগেই চলে এসেছি। চলুন হাঁটা যাক। সেই যে একসঙ্গে ভ্রমণ শুরু হলো, সেটা দুজনের দৈনন্দিন রুটিনে ঢুকে গেল। হাঁটতে হাঁটতে চারুলতাও তার জীবনের কথা জানাতে লাগলেন। একদিনে নয়, টুকরো টুকরো ভাবে, বেশ কিছুদিন ধরে। তার স্বামী মল্লিনাথ সেন ছিলেন স্টেট গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি। চারুলতা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে হিস্ট্রি পড়াতেন। তাদের একমাত্র ছেলে রণু, যার ভালো নাম রণুজয়। দাম্পত্য জীবন ছিল খুবই সুখের, কিন্তু হঠাৎ ধরা পড়ল মল্লিনাথের বোন ক্যান্সার। রোগটা এমন একটা স্টেজে পৌঁছেছে যে করার কিছু ছিল না। 6 মাসের মধ্যেই তার মৃত্যু হল। রণুর বয়স তখন 6। চারুলতা একেবারে ভেঙে পড়েছিলেন। রণুর মুখের দিকে তাকিয়ে এত বড় শোকের আঘাত সামলে নিতে চাইলেন। সময় একটু লাগলো। ভেতরে ভেতরে অবিরল কষ্টটা চলতেই থাকলো, কিন্তু বাইরে থেকে বোঝার উপায় নেই। রণকে মানুষ করে তুলতে হবে। মানসিক ক্লেশে আচ্ছন্ন হয়ে থাকলে চলবে না। বিয়ের পর কেয়াতলার একটা ভাড়া বাড়িতে থাকতেন চারুলতারা। মল্লিনাথের মৃত্যুর পরও সেখানেই থেকে গেলেন তিনি। কেননা রণ কাছাকাছি একটা কোয়েট স্কুলে পড়ত। চারুলতার স্কুলও ওখান থেকে খুব দূরে নয়। তিনি পড়াতেন মেয়েদের স্কুলে। হায়ার সেকেন্ডারি পাশ করার পর ব্যাঙ্গালোরে একটা নামকরা ইঞ্জিনিয়ারিং কলেজে রণকে ভর্তি করে দিলেন চারুলতা। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি পাওয়ার পর ক্যাম্পাস রিক্রুটমেন্টে দিল্লির একটা মাল্টিন্যাশনাল ফার্মে ভালো চাকরি পেয়ে রণ সেখানে চলে গেল। বছরে 2 এসে 2 সপ্তাহ করে মায়ের কাছে থেকে যায়। ওদিকে কেয়াতলার বাড়িটা ছিল পুরনো। বাড়িওয়ালা সেটা একজন প্রমোটারকে বিক্রি করে দেয়। সেখানে তারা চারুলতাকে ফ্ল্যাট দেয়নি, তবে ক্ষতিপূরণ হিসেবে কয়েক লাখ টাকা দিয়েছিল। সেই টাকার সঙ্গে ব্যাংক লোন নিয়ে জয় জয়ন্তীর একটা 1200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট কিনে ড্রিম গার্ডেনে চলে এসেছেন চারুলতা। লোন শোধ করার পর স্কুলের চাকরি ছেড়ে দিয়েছেন তিনি। ব্যাংকে জমানো তেমন কিছু নেই। রণ অবশ্য মাসে প্রচুর টাকা পাঠায়। আর্থিক দুর্ভাবনা তার নেই, তবে অন্য একটা কষ্ট আছে। স্বামী নেই। 18 বছর বয়সে রণ ব্যাঙ্গালোরে চলে যায়। তারপর সেখান থেকে দিল্লিতে রয়েছে। এখন তার বয়স 27। 9টা বছর একা একাই কাটছে চারুলতার, অনেকটা অমলেশের মতোই। রণ ট্রান্সফার নিয়ে কলকাতায় আসার জন্য বহুদিন ধরে কোম্পানির কর্তাদের ধরাধরি করেছে, কিন্তু তাঁরা রাজি নন। আরও 7 বছর রণকে দিল্লিতে থাকতে হবে। তারপর কলকাতায় বদলির কথা বিবেচনা করা যেতে পারে। সময় এইভাবেই কেটে যাচ্ছে। বিকেল হলেই পার্কটা যেন অমলেশকে প্রবল আকর্ষণে টানতে থাকে। চারুলতার সঙ্গে 1.5-2 ঘন্টা একটা নেশার ঘোরে কেটে যায়। আকাশদ্বীপে ফিরে রাত্রিরের খাওয়া চুকিয়ে বিছানায় শুয়ে শুয়ে যখন ফটোতে ললিতার হাসি ভরা উজ্জ্বল মুখের দিকে চোখ চলে যায়, একটু যেন বিব্রত বোধ করেন অমলেশ।
কৈফিয়ত পেশ করার ভঙ্গিতে বিড়বিড় করে বলেন, সারাটা জীবন তোমাকে নিয়েই কাটিয়ে দিয়েছি, মৃত্যুর পরও তুমিই আমার সর্বস্ব। একটি মহিলার সঙ্গে আলাপ হয়েছে, খানিকটা সময় তার সঙ্গে কাটাই, ব্যাস, এর বেশি কিছু নয়। বলেন বটে, তবু মনে হয় কোথায় যেন একটা খিঁচ থেকে গেল। একদিন পাশাপাশি হাঁটতে হাঁটতে চারুলতা বললেন, বেশ কিছুদিন আলাপ হলো, কিন্তু আমরা কেউ কারো বাড়ি যাইনি। আজ হাঁটাহাঁটির পর আমাদের ফ্ল্যাটে চলুন না, একা একা থাকি, কাহাতক আর টিভি দেখে সময় কাটানো যায়। একটু থেমে জিজ্ঞাসা করলেন, যাবেন? অমলেশ চমকে ওঠেন, তীক্ষ্ণ চোখে চারুলতার দিকে কয়েক লহমা তাকিয়ে থাকেন। এই বয়সেও সদ্য কিশোরীর মতো সরল নিষ্পাপ মুখ, কোনো রকম অভিসন্ধিই চোখে পড়ে না। কুণ্ঠিতভাবে তিনি শুধু বলেন, কিন্তু কি? আপনি একা থাকেন, আমার পক্ষে কি যাওয়া ঠিক হবে? চারুলতা মৃদু শব্দ করে হেসে ওঠেন, অসুবিধেটা কোথায়? কেউ কিছু ভাবতে পারে। কৌতুকে দু চোখ ঝিকমিক করতে থাকে চারুলতার। মজার সুরে বলেন, বুড়ো বুড়িরা কি বলছে কি করছে এ নিয়ে কেউ মাথা ঘামাবে না, কারো অত সময় নেই। দ্বিধাগ্রস্তের মতো অমলেশ বললেন, আচ্ছা চলুন। জয় জয়ন্তী বিল্ডিংয়ের 3rd ফ্লোরে চারুলতার ফ্ল্যাটটার পূব, দক্ষিণ এবং পশ্চিম দিক খোলা। উত্তর দিকে একটা উঁচু বাড়ি উঠেছে, তাই ওধারটা একটু চাপা। ভেতরে ঢুকে সব আলো জ্বালিয়ে দিলেন চারুলতা। এই ধরনের ফ্ল্যাট যেমন হয় ঠিক তেমনটাই। একটা বড় হলের মতো জায়গা ঘিরে বেডরুম, কিচেন ইত্যাদি। হলটার একধারে সোফা টোফা দিয়ে সাজানো বসার ব্যবস্থা, আর একধারে খাওয়ার টেবিল। তাছাড়া কাঁচ দিয়ে ঘেরা ক্যাবিনেট শ্বেত পাথর, পিতল এবং কাঠের গণেশ, নটরাজ আর যক্ষিণী মূর্তি ছাড়াও নানা রকম সামুদ্রিক শঙ্খ, নটিলাস, ট্রোকাস ইত্যাদি রয়েছে। রয়েছে বইয়ের র্যাক। হলের কোণে কোণে বিচিত্র সব ক্যাকটাস, বনসাই, দরজায় জানালায় দামি পর্দা, দেখলে চোখ জুড়িয়ে যায়। হল ঘরে অমলেশকে বসিয়ে চারুলতা চা করে নিয়ে এলেন। চা খেতে খেতে এলোমেলো কথা হতে লাগলো। চারুলতা জানালেন, তাঁদের বিল্ডিংয়ের অন্য বাসিন্দারা খুবই নিষ্পৃহ, আত্মকেন্দ্রিক, যে যা নিজেকে নিয়ে আছে, কেউ কারো ফ্ল্যাটে যায় না। প্যাসেজে কি লিফটে দেখা হলে কেমন আছেন, ভালো আছি জাতীয় 2-1টা কথা, ব্যাস, সম্পর্ক এর বেশি এগোয় না। অমলেশ বললেন, আমাদের বিল্ডিংয়েরও একই হাল। চারুলতা বললেন, মানুষ যেন কেমন হয়ে যাচ্ছে আজকাল, নিজের ফ্যামিলিটুকু ছাড়া অন্য কিছু ভাবতে চায় না। এক এক সময় হাঁপিয়ে উঠি, চারপাশে এত লোকজন, তবু মনে হয় নির্জন আইল্যান্ডে বাস করছি। অমলেশ আস্তে আস্তে মাথা নাড়েন। তাঁরও অবস্থা প্রায় একই রকম। কথা বলতে বলতে হঠাৎ একটা কাঠের ক্যাবিনেটের উপর স্টিলের ফ্রেমে এক যুবকের ফটো চোখে পড়ল অমলেশের। অত্যন্ত সুপুরুষ। কয়েক লহমা তাকিয়ে রইলেন তিনি, তারপর মুগ্ধ গলায় বললেন, কার ছবি ওটা? চারুলতা বললেন, আমার ছেলে রনর। ভারী সুন্দর তো, একেবারে প্রিন্স। চারুলতা হাসলেন, গর্বিত জননীর হাসি। বললেন, রোজ রাত্রিরে রণ ফোন করে অন্তত 8 ঘন্টা কথা বলে। ওই সময়টুকু কি ভালো যে লাগে। এই মহিলার রাত্রিরে কথা বলার মতো একজন রয়েছে, হোক দূরভাষে, তবু নিজের ছেলের সঙ্গে তো গল্প করেন। তেমন কেউ নেই অমলেশের। কেমন যেন বিষণ্ণ বোধ করতে লাগলেন তিনি। রাত হচ্ছিল। আরও কিছুক্ষণ গল্প করে অমলেশ বললেন,
আজ ওঠা যাক। উঠতে যাবেন, চারুলতার পাশে রাখা তার মোবাইল ফোনটি বেজে ওঠে। হাতের ইশারায় অমলেশকে বসতে বলে টেলিফোন তুলতে তুলতে চারুলতা চাপা গলায় বললেন, রনর ফোন, অন্যদিন 9টার আগে করে না, আজ একটু আগে আগেই করল। বলে রনর সঙ্গে কথা বলতে লাগলেন। হ্যাঁ বল, অফিসে একটা প্রমোশন হয়েছে, খুব ভালো খবর। নেহারও নেহারও হবে? বাহ, চমৎকার, ডাবল সুখবর। নেহা এখন তোর সামনেই বসে আছে। কি, শুক্তো আর ভাপা ইলিশের রেসিপি জানতে চাইছে? ঠিক আছে। একটানা অনেকক্ষণ কথা বলার পর বললেন, নেহাকে দে। নেহাকে শুক্তো এবং ভাপা ইলিশ রান্নার প্রক্রিয়া বিশদভাবে বুঝিয়ে দিলেন। ওদের কথাবার্তা খানিকটা বুঝতে পারছিলেন অমলেশ, অনেকটাই বোধগম্য হচ্ছিল না। তিনি একদৃষ্টে চারুলতার দিকে তাকিয়ে রইলেন। রান্না বোঝানো হলে চারুলতা নেহাকে বললেন, এবার রনকে দাও। ওধারে ফোনটা হাত বদল হয়েছে। চারুলতা বললেন, তোকে একজন আঙ্কেলের কথা বলেছিলাম, যার সঙ্গে রিসেন্টলি আমার আলাপ হয়েছে, তাকে আজ আমাদের ফ্ল্যাটে ধরে এনেছি। নে, কথা বল। ফোনটা অমলেশের হাতে দিলেন চারুলতা। অমলেশ একটু অস্বস্তি বোধ করলেন। তারা পৌরত্বের সীমানা পেরুতে চলেছেন ঠিকই, তবু মায়ের সঙ্গে নির্জন ফ্ল্যাটে তিনি গল্প করতে এসেছেন, ছেলে এটা কিভাবে নিয়েছে তা ভেবে পাচ্ছিলেন না অমলেশ। পরক্ষণে খেয়াল হল চারুলতা কোনো রকম লুকোচুরি করেননি, তার কথা ছেলেকে জানিয়ে দিয়েছেন। এবার অস্বাচ্ছন্দ্য কিছুটা কেটে গেল। ফোনটা কানে লাগিয়ে বললেন, রণ, আমি অমলেশ দত্ত রায়। রণ ও প্রান্ত থেকে বলল, আমার প্রণাম নিন। আপনার নাম আমি জানি, মা আপনার সম্বন্ধে আগেই সব বলেছে। তোমার কথাও তোমার মায়ের মুখে অনেক শুনেছি, ছবিও দেখেছি, কিন্তু আসল হ্যান্ডসাম যুবকটিকে সামনাসামনি দেখা হয়নি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। আপনাকেও, কিন্তু এখন কলকাতায় যাবার সম্ভাবনা নেই। কবে যেতে পারবো বুঝতে পারছি না। যখন যাব নিশ্চয়ই দেখা হবে। মাকে বলছিলে তোমার প্রমোশন হয়েছে, খুব খুশি হলাম। অনেক ধন্যবাদ আঙ্কেল। একটু চুপচাপ। এরপর রনই ফের শুরু করল, আপনাকে একটা রিকোয়েস্ট করব? অমলেশ বললেন, হ্যাঁ নিশ্চয়ই। মা তো একা থাকে, আপনি যদি আমাদের জয় জয়ন্তীর ফ্ল্যাটে এসে তাকে কোম্পানি দেন। তোমার মা চাইলে অবশ্যই দেব, তবে শুনেছ বোধ হয় আমার শরীরও ভালো নয়, একটা বড় রকমের স্ট্রোক হয়ে গেছে। রোজ রোজ আসা তো সম্ভব নয়, মাঝে মাঝে এলেই হবে। মাকে ফোনটা দিন। এই নাও। আরও কিছুক্ষণ কথা বলে ফোন বন্ধ করলেন চারুলতা। অমলেশ বললেন, চমৎকার ছেলে তোমার, ওর সঙ্গে কথা বলে মন ভালো হয়ে গেল। বলেই ভীষণ বিব্রত হয়ে পড়লেন। আরে, ভুল করে তুমি বলে ফেলেছি, ভীষণ অন্যায় হয়ে গেল। চারুলতা হাসলেন। কিসের অন্যায়? তুমিটাই থাক না। না না, তা হয় না। আমিও না হয় তুমিই বলবো, তাহলে হবে তো? বুকের ভেতর মৃদু ঝংকার অনুভব করলেন অমলেশ। অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন, ঠিক আছে, তবে তাই হোক। মনের কোণে আগেই একটু কৌতূহল জমা হয়েছিল, কথায় কথায় সেটা চাপা পড়ে গেছে। এবার জিজ্ঞেস করলেন, নেহা কে? চারুলতা হাসলেন। আমার ভাবি পুত্রবধূ, দিল্লিতে গিয়ে চাকরির সঙ্গে ছেলে একটি প্রেমিকাও জুটিয়েছে। দুজনে কলিগ। নেহা পাঞ্জাবি মেয়ে, বাঙালি ছেলেকে বিয়ে করার জন্যে প্রাণপণে বাঙালি হতে চেষ্টা করছে। ওই জন্যেই বুঝি ভাপা ইলিশ, শুক্তো টুক্তো। ঠিক ধরেছে,
শুধু তাই না, বাংলা ভাষাটাও শিখছে। রনু নিশ্চয়ই তার মাস্টার। তাছাড়া আর কে? বাংলাটা মোটামুটি শিখে গেছে। নেহা কাজ চালাবার মতো বলতে পারে। সেই যে জয় জয়ন্তীতে গিয়েছিলেন অমলেশ, তারপর বিকেলে ভ্রমণের পর প্রায়ই চারুলতা তাকে টেনে নিয়ে যেতে লাগলেন। তবে বেশিক্ষণ থাকেন না, ঘণ্টাখানেক কাটিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন। 9:30 রাতের খাওয়া চুকিয়ে ওষুধ খেয়ে তাকে শুয়ে পড়তে হয়। চারুলতার সঙ্গে যেটুকু সময় কাটান, কি ভালো যে লাগে। একদিন পার্কে বেড়াতে বেড়াতে চারুলতা বললেন, জানো, কাল রাত্রিরে ফোন করে রনু কি বলেছে? অমলেশ হেসে হেসে লঘু সুরে বললেন, কি করে জানবো? ও যখন ফোন করেছে তখন কি আমি তোমার কাছে ছিলাম? বলো, কি বলেছে? চারুলতা বললেন, প্রমোশন হবার পর মিনিমাম আরও 10 বছর ওকে দিল্লিতেই থাকতে হবে, তার মধ্যে কলকাতায় আসতে পারবে না। ওদিকে নেহার বাবা ভীষণ অসুস্থ, মায়ের শরীরও ভালো নয়। ওরা নেহা আর রনুর বিয়েটা তাড়াতাড়ি চুকিয়ে ফেলতে চান, আর সেটা দিল্লিতেই। কি করব বুঝে উঠতে পারছি না। একটু থেমে জিজ্ঞেস করলেন, তুমি কি বলো? অমলেশ বললেন, মেয়ে বড় হলে যে কোনো মা বাবাই তার বিয়ে দিতে চান। তার উপর বাবা যদি অসুস্থ হয়ে পড়েন, উতলা তো হবেনি। আস্তে আস্তে মাথা নাড়েন চারুলতা। বিয়ের প্রসঙ্গে আর কোনো প্রশ্ন করেন না। সময় কাটতে থাকে। দিনের তাপাঙ্ক হঠাৎ অনেকটা কমে গেছে। শীত যে এবার আগে আগেই এসে পড়বে, সেটা টের পাওয়া যাচ্ছে। রোজকার রুটিন অনুযায়ী দুজনের পার্কে বেড়ানো চলছেই। আগের মতোই কোনো কোনো দিন বিকেলের ভ্রমণ সেরে চারুলতাকে খানিকক্ষণ সঙ্গ দিয়ে নিজের ফ্ল্যাটে ফিরে আসেন অমলেশ। হঠাৎ একদিন পার্কে বেড়াতে বেড়াতে চারুলতা বললেন, কাল রাত্রিরে তুমি চলে আসার পর রনু ফোন করেছিল। কি বললে জানো? উৎসুক দৃষ্টিতে তাকান অমলেশ। কি? সে নাকি খুব শিগগিরই আমাকে একটা সারপ্রাইজ দেবে। অনেক জিজ্ঞাসা করলাম, কিন্তু কিছুতেই বলল না সারপ্রাইজটা কি ধরনের। অমলেশ হাসতে লাগলেন। বলেনি যখন, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ঋতু পরিবর্তন হচ্ছে। এই সময়টা অসুখ বিসুখ বেড়ে যায়। অসাবধানে ঠান্ডা লেগেছিল অমলেশের। তিনি জ্বরে পড়লেন। বাড়িতে জ্বরজারির ট্যাবলেট ছিল, অমলেশ তা খাচ্ছেন, কিন্তু টেম্পারেচার কিছুক্ষণের জন্য নামে, তারপর আবার চড়ে যায়। কাজেই পার্কে বেরোনো বন্ধ। মাঝে মাঝে ভাবেন চারুলতাকে ফোনে জানাবেন কিনা। পরক্ষণে খুবই সংকোচ বোধ করেন। তিনি ওদের ফ্ল্যাটে গেছেন ঠিকই, কিন্তু চারুলতাকে কখনো নিজের ফ্ল্যাটে আসতে বলেননি। চারুলতাও নিজে থেকে কখনো আসতে চাননি। জ্বরে যখন তিনি বিছানায় পড়ে আছেন, সেই সময় একজন অনাত্মীয়া মহিলাকে, তার সঙ্গে যতই বন্ধুত্ব হোক, ফোন করা অনুচিত মনে হয়েছে। সবকিছুরই একটা সীমা আছে, সেটা পেরিয়ে যাওয়া ঠিক নয়। জ্বরের 3য় দিনে সকালবেলায় চারুলতার ফোন এলো। কি ব্যাপার, দুদিন দেখা নেই যে? ফোনটা এমনই অপ্রত্যাশিত যে উত্তর দিতে একটু সময় লাগলো। অমলেশ বললেন, জ্বর হয়েছে তাই। কি আশ্চর্য, আমাকে জানাওনি কেন? জানাবার মতো কিছু হয়নি, সামান্য জ্বর, ওষুধও খাচ্ছি। আমি আসছি। লাইন কেটে দিলেন চারুলতা এবং মিনিট 20 ভেতর চলেও এলেন। এই সময় জ্বরটা বেশ বেড়েছে অমলেশের। চোখ মুখ টসটস করছিল। কয়েক পলক তাঁর দিকে তাকিয়ে থাকার পর চারুলতা জিজ্ঞেস করলেন, নিজের চিকিৎসায় রোগ সারবে না, তোমার হাউস ফিজিশিয়ান কে? এত চিন্তা করছো কেন? ও ঠিক সেরে যাবে। চারুলতা কোনো কথা শুনলেন না। ডাক্তারের নাম আর ফোন নাম্বার জেনে নিয়ে তাকে কল দিলেন।
আধ ঘন্টার মধ্যে ডাক্তার নন্দী চলে এলেন। ভারী চেহারা, মাঝবয়সী, হাসি খুশি মানুষ। অমলেশের বুক, পিঠ, জিভ, পালস সব খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করে জানালেন, যে মামুলি জ্বরের ওষুধ অমলেশ খাচ্ছেন তাতে কাজ হবে না। বুকে কফ জমেছে, কম করে 4 দিন অ্যান্টিবায়োটিক খেতে হবে, তাছাড়া আরও 2-1টা ওষুধ। সেই সঙ্গে হাড় চাঙ্গা রাখার যেসব ট্যাবলেট চলছিল সেগুলোও চলবে। প্রেসক্রিপশন লিখে ভিজিট নিয়ে ডাক্তার চলে গেলেন। তার খানিক পরেই মালতী এলো। সে আগে কখনো চারুলতাকে দেখেনি। সমীহ করার মতো চেহারা চারুলতার। বেশ অবাকই হল সে, সসম্ভ্রমে তাকিয়ে রইল। কিন্তু চারুলতা কে এ নিয়ে কোনো প্রশ্ন করল না। হয়তো ভাবল মহিলাটি অমলেশের আত্মীয় টাত্মীয় হবেন। মালতীর কথা আগেই শুনেছিলেন চারুলতা। তিনি জিজ্ঞেস করলেন, তুমি মালতী তো? মালতী আস্তে মাথা নাড়ে। চারুলতা বলেন, একটু আগে ডাক্তার এসে তোমার দাদাবাবুকে দেখে গেছেন। বড় রাস্তায় ওষুধের দোকান আছে, এক্ষুনি তার জন্য ওষুধ নিয়ে এসো। মালতী মানুষটা ভালো। অমলেশের জ্বর পুরোপুরি ছাড়ছে না দেখে তার দুশ্চিন্তা ছিল। প্রেসক্রিপশন আর টাকা নিয়ে সে প্রায় ছুটেই চলে গেল। মালতী ফিরে এলে অমলেশকে ওষুধ খাওয়ালেন চারুলতা। তাকে বললেন, এখন তোমার দাদাবাবু দুধ আর টোস্ট খাবেন। দুপুরে হাতে গড়া রুটি আর হালকা মাছের ঝোল, রাত্রিরে চিকেন স্যুপ আর টোস্ট। অমলেশকে বললেন, দুপুরে আর সন্ধে ডাক্তার নন্দীর ওষুধ খেতে হবে। অ্যান্টিবায়োটিকের কোর্স পুরোটা শেষ করতেই হবে, একটাও বাদ দেওয়া চলবে না। মনে থাকে যেন। আমি আবার বিকেলে আসব। সকাল বিকেল 2 বেলা আসতে লাগলেন চারুলতা। ওষুধ এবং খাবার ঠিকমতো খাওয়া হচ্ছে কিনা তার খোঁজ নেন। খাটের পাশে চেয়ারে বসে গল্প করেন। অমলেশ ভাবেন, এই পৃথিবীতে তিনি নিঃসঙ্গ নন। 5 দিনের দিন জ্বর একেবারেই ছেড়ে গেল। আরও 3 দিন বাদে পুরোপুরি সুস্থ হয়ে উঠলেন অমলেশ। ফের তার জীবন পুরনো রুটিনে ফিরে গেল। চারুলতাকে যত দেখছেন ততই মুগ্ধ হচ্ছেন তিনি। সেই কোন ছেলেবেলায় মা তার যত্ন করতেন। বিয়ের পর থেকে নারীর সেবা কখনো পাননি। ললিতাকে যখন বিয়ে করলেন তখন সে পক্ষাঘাতের শয্যাশায়ী। তাকেই শুশ্রূষা করতে হতো অমলেশকে। চারুলতার কথা যত ভাবেন আপ্লুত হয়ে যান। কৃতজ্ঞতায়, অপার ভালো লাগায় অমলেশের মন ভরে যায়। জ্বর সেরে যাবার সপ্তাহ 2 বাদে একদিন একটু বেলার দিকে চারুলতা অমলেশের ফ্ল্যাটে এলেন। সঙ্গে একজন সুপুরুষ যুবক, পরিচিত মুখ। এর ফটো জয় জয়ন্তীর ফ্ল্যাটে দেখেছেন তিনি। অমলেশ বললেন, তুমি নিশ্চয়ই রনু? রনু হাসল। চিনতে পেরেছেন? তোমাদের ফ্ল্যাটে গেছি না, তোমার ফটো আমার মনে গেঁথে আছে। মা আর ছেলেকে বসিয়ে নিজে তাদের মুখোমুখি বসলেন অমলেশ। বললেন, কালও বিকেলে তোমার মায়ের সঙ্গে দেখা হয়েছে। তুমি যে আসবে আমাকে জানায়নি তো। সেটাই তো সারপ্রাইজ। আমি এসেছি সন্ধ্যের ফ্লাইটে। বাড়ি আসতে আসতে 10টা বেজে গিয়েছিল। আসবো যে মাকে আগে বলিনি, আপনাকে জানাবে কি করে। অমলেশ কি বলতে যাচ্ছিলেন, তার আগেই চারুলতা বলে ওঠেন, আরও একটা সারপ্রাইজ আছে। কিরকম? অমলেশ উৎসুক হলেন। রনু আমাকে নিয়ে যেতে এসেছে। দিল্লিতে যখন থাকতেই হবে তাই ও ওখানে একটা ফ্ল্যাট বুক করেছে। সেজন্য যে টাকা ব্যাংক লোন নিয়েছে তা শোধ করতে অনেক বছর লেগে যাবে। তাই আমাদের জয় জয়ন্তীর ফ্ল্যাটটা বিক্রি করে দিতে চাইছে। তাতে লোনের বেশিরভাগটাই ফেরত দেওয়া যাবে। এছাড়া অন্য উপায় নেই। বলে একটু চুপ করলেন চারুলতা। তারপর বললেন,
ওরা ম্যারেজ রেজিস্ট্রেশন অফিসে নোটিশ দিয়েছে, আমি গেলেই বিয়ের অনুষ্ঠানটা হবে। নেহার বাবার শরীর আরও খারাপ হয়েছে, তিনি চাইছেন এই মাসেই বিয়েটা হয়ে যাক। এই অবস্থায় না গিয়ে উপায় কি? সমস্ত শরীর আমূল কেঁপে যায় অমলেশের। ঝাপসা গলায় বললেন, তা তো বটেই। রণ বলল, আমার বিয়েতে আপনাকে কিন্তু যেতেই হবে আঙ্কেল। অমলেশ বললেন, আমার হার্টের যা হাল, এতটা জার্নি করার ধকল নিতে পারবো না, ডাক্তারও পারমিশন দেবে না। আশীর্বাদ করি তোমরা সুখী হও। অনেকক্ষণ নীরবতা। তারপর অমলেশ জিজ্ঞেস করলেন, এখানকার ফ্ল্যাট বিক্রির ব্যবস্থা কি হয়ে গেছে? রণ বলল, না, যাবার আগে কাগজে অ্যাড দিয়ে যাব। যারা কিনতে চায় দিল্লিতে আমার ঠিকানায় তাদের যোগাযোগ করতে লিখব। সব ঠিকঠাক হলে মার কাছ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে এসে বিক্রি করে যাব। আচ্ছা, চলে আঙ্কেল। রণ আগে ফ্ল্যাট থেকে বেরিয়ে গেল। চারুলতা দাঁড়িয়ে রইলেন। বললেন, এখনো তবু চলতে ফিরতে পারছি, আরো বয়স হলে কি যে হবে, ছেলে ছাড়া। বলতে বলতে থেমে গেলেন। অমলেশ ধরা ধরা গলায় জিজ্ঞেস করলেন, কবে দিল্লি যাচ্ছ? 2-3 দিনের ভেতর। অমলেশ উত্তর দিলেন না। এবার ভারী গলায় চারুলতা বললেন, ভালো থেকো। ধীরে ধীরে তিনি বেরিয়ে গেলেন। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলেন অমলেশ। আয়ুর শেষ প্রান্তে পৌঁছে চকিতের জন্য জীবনে অলৌকিক কিছু এসেছিল, ফের যেন অপার শূন্যতায় কেউ তাকে ছুঁড়ে দিল। টের পেলেন বুকের ভিতর অবিরল হাহাকার চলছে। নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।